বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির বিশেষ আয়োজন স্বপ্ন দেখান যারা অনুষ্ঠানে। একটি কথা আমরা সবাই জানি যে এভরি গ্রেট ড্রিম বিগিনস উইথ আ ড্রিমার, অর্থাৎ প্রতিটি বড় স্বপ্ন শুরু হয় একজন স্বপ্নদ্রষ্টাকে দিয়ে। আর কবি, দার্শনিক, চিন্তাবিদগণ হচ্ছেন একটি জাতির স্বপ্নদ্রষ্টা। কিডস ক্রিয়েশন টিভির স্বপ্ন দেখান যারা আজকের এই অনুষ্ঠানটি তেমনি আমরা একজন স্বপ্নদ্রষ্টাকে নিয়ে সাজিয়েছি। তিনি আর কেউ নন, আমাদের প্রাণপ্রিয় কবি ও গীতিকার গোলাম মোহাম্মদ। আজ 22শে আগস্ট 2002 সালের আজকের এই দিনটিতে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের মধ্য থেকে বিদায় নেন আমাদের প্রিয় কবি গোলাম মোহাম্মদ। তার স্মরণেই আমাদের আজকের এই অনুষ্ঠান। তো বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের প্রাণপ্রিয় কবি গোলাম মোহাম্মদের গান, কবিতা এবং স্মৃতিচারণ শুনব। আর সেই জন্যে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক এবং গবেষক কবি গোলাম মোহাম্মদের ঘনিষ্ঠ বন্ধু কবি নাসির হেলাল স্যার এবং শিল্পী সুরাই আক্তার সাইফা। আর উপস্থাপনায় আছে আমি মাহজুবা মুহান্নি ইজাফা। আসসালামু আলাইকুম, আপনাদেরকে কিডস ক্রিয়েশন স্টুডিওতে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। কিডস ক্রিয়েশন টিভি যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দেবে। আর আমাদের এই অনুষ্ঠানটি বেশি বেশি লাইক, কমেন্টস ও শেয়ারের মাধ্যমে অন্যান্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আজকের এই অনুষ্ঠান আমরা প্রথমেই গান দিয়ে শুরু করতে চাই। তো আমরা গান শুনতে চলে যাচ্ছি আমাদের শিল্পী সুরাই আক্তার সাইফার কাছে। প্রথমে কোন গানটি পরিবেশন করছো? চালতা পাতার কাজ দেখে আমি বুঝেছি শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। চালতা পাতার কাজ দেখে আমি বুঝেছি শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। সরিষার ক্ষেত ভরে হলুদ মাখা, হৃদয়ে মমতা দিয়ে চিত্র আঁকা। সরিষার ক্ষেত ভরে হলুদ মাখা, হৃদয়ে মমতা দিয়ে চিত্র আঁকা। তটিনীর তীর দেখে বুঝেছি আমি শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। চালতা পাতার কাজ দেখে আমি বুঝেছি শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। তেঁতুলের ফুলে ফুলে কি মায়া মাখা, হলুদ লালের কাঁধ যত্নে আঁকা। তেঁতুলের ফুলে ফুলে কি মায়া মাখা, হলুদ লালের কাঁধ যত্নে আঁকা। রঙন ফুল দেখে বুঝেছি আমি শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। চালতা পাতার কাজ দেখে আমি বুঝেছি শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। চালতা পাতার কাজ দেখে আমি বুঝেছি শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী। ধন্যবাদ। মারহাবা। মাশাআল্লাহ। ধন্যবাদ আপু চমৎকার পরিবেশনার জন্য। তো এখন আমরা চলে যাই নাসির হেলাল চাচুর কাছে। তো
আপনার কাছে জানতে চাই যে আপনি এবং কবি গোলাম মোহাম্মদ সমসাময়িক একই সঙ্গে সাহিত্য চর্চা করতেন, তো সেই সম্পর্কে যদি কিছু বলতেন আমাদের। আলহামদুলিল্লাহ, গোলাম মোহাম্মদ আমরা সমসাময়িক, আমার চেয়ে উনি একটু বড় ছিলেন, তারপরেও আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। গোলাম মোহাম্মদ 1959 সালে জন্মগ্রহণ করেন। শিশুকালে কিন্তু এই বড় হয়ে গোলাম মোহাম্মদ যত শান্তশিষ্ট ছিলেন, শিশুকালে তেমনটি ছিলেন না। উনি খুব দুষ্ট প্রকৃতির ছিলেন এবং মানে স্কুলে যাওয়ার আগে গ্রামের বাচ্চারা সাধারণত একটু বেশি বয়সে স্কুলে যায়, তো সেজন্য ওনারও সেটা ঘটেছিল। তো উনি অন্য বাচ্চাদেরকে অনেক সময় গন্ডগোল, মারধর, পিটাপিটি এগুলো করতেন, উনিও মার খেতেন এরকমভাবে। তারপরে যখন তার আব্বা তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন, এরপরে তিনি আস্তে আস্তে শান্ত হয়ে গেলেন। এরপরে গ্রামের প্রাইমারি স্কুলে তাকে ভর্তি করে দেওয়া হলো। তিনি দেখা গেল যে অত্যন্ত চমৎকারভাবে তিনি রেজাল্ট করছেন এবং পরপর তিনি ফার্স্ট হচ্ছেন। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এইভাবে তার এটা কেটেছে। পরবর্তীকালে যখন তিনি হাই স্কুলে গেলেন এবং এসএসসি, এইচএসসি, সেখানে কিন্তু খুব ভালো রেজাল্ট করেছেন এবং উনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। এই যে সাইফা গাইল চালতা পাতার কাজ, যে এতে দেখে কবি বলছেন যে আমি বুঝতে পেরেছি তিনি শিল্পীর চেয়েও বড় শিল্পীকে আল্লাহ। এই যে আল্লাহকে তিনি করছেন। এই জিনিসগুলো আমরা কিন্তু ঠিক ওইভাবে ভাবি না, কিন্তু আমাদের ভেতরে কিন্তু সেই ধরনের চিন্তা আসে না। কিন্তু উনি একটা পাতা দেখে তিনি মনে করলেন যে এই পাতাটা যিনি সৃষ্টি করেছেন তিনি কত বড় শিল্পী। ছবি আঁকে শিল্পীরা, সেই ছবিগুলো এই যে এখানে যে সমস্ত আমরা দেখতে পাই যে শিল্পীদের আঁকা ছবি, সে সমস্ত আমাদের কাছে ভালো লাগে, কিন্তু এই যে গাছগাছালি, এটাও তো একজন শিল্পীর সৃষ্টি। তো সেই ক্ষেত্রে উনি খুব চমৎকার করে ভাবতেন যে এই যে গাছগাছালি, এই যে সৃষ্টি, এটা যিনি করেছেন তিনি কত মহৎ, তিনি কত মহান। এই যে তার ভিতরে চিন্তা ভাবনা, এবং তার সাথে বিভিন্ন জায়গায় আমরা বনভোজনে গেছি, উনি দেখা যেত যে বেশিরভাগ ক্ষেত্রে ওই গাছগাছালির দিকে বেশি। ফুলটা কেমন, যেমন সর্ষে ফুলের কথা বলা হয়েছে, তাই না? তো সর্ষে ফুল যারা শহরে থাকে তারা কিন্তু ওইভাবে দেখতে পারে না। গ্রামের ছেলে মেয়েরা এগুলো ফুল যখন ফোটে, সর্ষে ফুলের হলুদ, মনে হয় যে হলুদ চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। এগুলো কবিকে অত্যন্ত আকর্ষণ করতো, আকৃষ্ট করতো। উনি এটা তন্ময় হয়ে কোনো সময় আমি তার সাথে আছি, দেখা গেল উনি একটা গাছের সবুজ পাতা দেখে থমকে দাঁড়িয়েছেন। আমার কাছে কিছুই মনে হয়নি, কিন্তু গোলাম মোহাম্মদ তিনি দাঁড়িয়ে গেছেন। কি ব্যাপার? উনি বললেন যে দেখছেন কত সবুজ। আরে বাবা, এত সবুজ, এত অসহ্য সবুজ। সবুজ আবার অসহ্য হয় বা হয়, ওনার কাছে যে গাঢ় সবুজ, এটাকে চমৎকার মনে হয়েছে। তো কবি গোলাম মোহাম্মদ আসলে তার শৈশবকাল থেকে প্রকৃতি প্রেমী একজন কবি ছিলেন। তাকে বলা হতো হিজল বনের পাখির কবি। হ্যাঁ, তো এই জন্য বলা হতো যে তিনি সবসময় পাখপাখালি, গাছগাছালি এইসব নিয়ে লিখতেন এবং চিন্তা করতেন। শুধু লিখতেন শুধু তা না, তার যে সমস্ত চিন্তা ভাবনা সবসময় এদিকে ছিল। তো আমরা গোলাম মোহাম্মদকে যতটা জানি, সেটা একজন মানুষ হিসাবে অসম্ভব চমৎকার একজন মানুষ ছিলেন এবং তিনি শিশুদেরকেও খুব ভালোবাসতেন। যেমন তিনি লিখছেন যে নানুর বাড়ি খেজুর ফুল, ঘোড়ার ঘাড়ে লম্বা চুল, নানুর বাড়ি বহুদূর, পৌঁছে গেলেই খেজুর গুড়। ওনার যে এলাকাটা মাগুরা বাড়ি, এটা
বৃহত্তর যশোরের এরিয়া, এখানে প্রচুর খেজুর গাছ আছে এবং খেজুরের রস, খেজুর গুড় এগুলো সারা বাংলাদেশে সাপ্লাই এবং বিশ্বের বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়। তো সেই জিনিসগুলো নিয়ে আসছেন গোলাম মোহাম্মদ এবং তার আশেপাশের বিভিন্ন বিষয় তার লেখার মধ্যে নিয়ে আসছেন। জি, ধন্যবাদ চাচ্ছু। তো আমরা এখন আরেকটি গান শুনবো। তো চলে গেলাম সাইফার কাছে, কোন গানটি পরিবেশন করছে পর্যায়ে? আমি সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, এই গানটি পরিবেশন করে শোনাচ্ছি। জি, শুরু করো। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, ব্যথিত মানুষের চোখের পানে নীরবে নিভৃতে ঝরবে না আর, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। ক্ষুধার্ত লোকেরা খাবার পাবে, মজলুম অসহায় বিচার পাবে, ক্ষুধার্ত লোকেরা খাবার পাবে, মজলুম অসহায় বিচার পাবে, বঞ্চিত ঘরহীন পাবে আশ্রয়, মুখ থেকে নেমে যাবে কষ্টের ভার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। পবিত্র আলোতে ভরবে উঠোন, হিংসা ক্রোধ হবে বন্ধ, মানুষ মানুষ হবে মধুর সাজন, ছুটবে মৃগনাভি গন্ধ, উপকারে মানুষের মনের আভার, দেশ ভরে উঠবে সবুজ রাঙায়, উপকারে মানুষের মনের আভার, দেশ ভরে উঠবে সবুজ রাঙায়, ইনসাফ আদলে সাজিয়ে ধারায়, দূর হয়ে যাবে সকল আধার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে না আর, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। ধন্যবাদ। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। আমরা তোমার দুটো পরিবেশনা উপভোগ করেছি, দুটোই দারুণ হয়েছে। তোমাকে ধন্যবাদ। জি, এই যে গানটা তুমি গাইলে, এখানের যে কথাগুলো, সোনালি সেদিন কবে খুলবে আবার, আমরা জানি যে খোলাফায়ে রাশেদার যে সময়টা তাকে সোনালি দিন বলা হয়। কবি গোলাম মোহাম্মদ আসলে সেই সোনালি দিনের কথা বলেছেন যে আবার কবে ফিরে আসবে, কবে মানুষ আবার মানে তাদের শান্তিতে বসবাস করবে, সুন্দরভাবে জীবনযাপন করবে, সেই জিনিসই তিনি চেয়েছেন আল্লাহর দরবারে, যে আবার কবে আমাদের মানুষের যে দুঃখ কষ্ট, মানবতার যে যন্ত্রণা, এটা শেষ হয়ে যাবে। গরিব দুঃখীর যে সমস্ত কষ্ট আমরা দেখি, তা থেকে আবার তারা তার শান্তির দিকে, চমৎকার একটা জীবনের দিকে ফিরে আসবে। এই গানের মধ্যে কবি সে আশা করেছেন আর কি।
জি। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ইজাফা, আমি তো গান শুনিয়েছি, তুমি একটি গান শোনাও। আচ্ছা ঠিক আছে, তো এখন আমি যে গানটি পরিবেশন করছি কবি গোলাম মোহাম্মদের লেখা। এটি সুর শ্রদ্ধেয় মশিউর রহমান আঙ্কেল। ছলাত ছলাত ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে, নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে। ছলাত ছলাত ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে, নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে। উথাল পাথাল ঢেউয়ের টানে টানে ক্লান্তি ছাড়া ছুটিস ভাটের পানে। উথাল পাথাল ঢেউয়ের টানে টানে ক্লান্তি ছাড়া ছুটিস ভাটের পানে। তোর পায়ে পায়ে চলার গতি, পায়ে পায়ে চলার গতি প্রাণে প্রাণে বাজে। নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে। ছলাত ছলাত ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে, নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে। বাকের পরে বাক পেরিয়ে শেষে থামবি ওরে কোথায় গিয়ে কোন সুজনার দেশে। বাকের পরে বাক পেরিয়ে শেষে থামবি ওরে কোথায় গিয়ে কোন সুজনার দেশে। কোথায় যাবে কোন ঠিকানায় নদী, কোন সুদূরে বলিস আমায় যদি। কোথায় যাবে কোন ঠিকানায় নদী, কোন সুদূরে বলিস আমায় যদি। কার টানে তুই ছুটি সরে, কার টানে তুই ছুটি সরে, কার ভাবনার মাঝে। নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে। ছলাত ছলাত ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে, নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে। নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে। নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে। ধন্যবাদ। আমি আবারও নাসির হেলাল স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, কবি গোলাম মোহাম্মদ সাধারণত কী নিয়ে স্বপ্ন দেখতেন এবং আমাদের মতো শিশুদের নিয়ে তার ভাবনা কেমন ছিল? হ্যাঁ, কবি গোলাম মোহাম্মদ তো তার দুটো ছড়া মানে ছোটদের নিয়ে লেখা বই, ছড়াই ছড়াই সুরের মিনার জি। আর নানুর বাড়ি, এ দুটো
বই তার বেঁচে থাকা অবস্থায় প্রকাশিত হয়েছে। এরপরে তিনি আরও অনেক শিশু তোষ লেখা লিখেছেন। তিনি শিশুদেরকে অত্যন্ত ভালোবাসতেন, যার কারণে তার মানে লেখাগুলোর ভেতরে শিশুদের যে সমস্ত চিন্তা, যে সমস্ত ইয়েগুলো উঠে এসেছে। যেমন মানে নানার বাড়ি যাওয়া, নানি বাড়ি যাওয়া, স্বাভাবিকভাবে মামার বাড়িতে যাওয়ার জন্য বাচ্চারা সবাই একটু ইয়ে থাকে। কথায় কথায় বলা হয় যে এটা কি মামার বাড়িতে পেয়েছো? হ্যাঁ, মানে মামার বাড়িতে খুব আদরের ব্যাপার। তো তা নিয়ে লিখছেন যে পাড়ি দিয়ে পদ্মা, পাড়ি দিয়ে চিত্রা, যাই না সে উল্টে কোটচাঁদপুর রে। মানে উনার শ্বশুর বাড়ি কোটচাঁদপুর, সেই কোটচাঁদপুর ওনার বাচ্চাদেরকে সামনে রেখেই তার এই লেখা। তোমরা ছোট, তোমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। যারা আজকে শিশু তারাই তো 15 বছর পরে, 20 বছর পরে তারা দেশের বিভিন্ন দায়িত্বে আসবে, বিভিন্ন আসবে। তো কবি গোলাম মোহাম্মদের চিন্তা ছিল যে দেশটা এমন সুন্দর হবে, এমন চমৎকার হবে যে সেই সোনালী দিন যেটা গানের মধ্যে এসছে, সেই সোনালী দিনের একটা দেশ হবে। আমাদের দেশের শিশু কিশোররা মানে সবসময় উৎফুল্ল থাকবে, হাসি খুশি থাকবে, হাসি খুশিতে এদেশের মানুষ থাকবে, একটা কল্যাণময় সমাজ, একটা কল্যাণ রাষ্ট্র তিনি কামনা করতেন। সেটা সবসময় তার স্বপ্নে ছিল যে আমাদের শিশুরা যেন তাদের হেসে খেলে চমৎকারভাবে তাদের লেখাপড়া শিখে তারা বড় হতে পারে, ধীরে ধীরে কোনো খারাপ পরিবেশ তৈরি না হয়। এটা কবি গোলাম মোহাম্মদ সবসময় কামনা করতেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে কবির সেই যে সমাজ, যে সেই দেশ এখনো আমরা হয়তো পাইনি। তবে ইনশাল্লাহ আমরা আশা করি যে আগামীতে সেই কবি গোলাম মোহাম্মদের যে কাম্য সমাজ ব্যবস্থা আমরা নির্মাণ করতে পারবো, আমাদের শিশুদেরকে সেই সমাজ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ স্যার। তো আমরা আরেকটি গান শুনবো। কোন গানটি পরিবেশন করছো সাইফা? আমি এখন একটি দেশের গান পরিবেশন করছি। আমার এই দেশ কত সুন্দর, আমার এই দেশ কি যে মনোহর, পাখির গানে গানে আসে ভোর, আজানের সুরে সুরে আসে ভোর, পাখির গানে গানে আসে ভোর, আজানের সুরে সুরে আসে ভোর, পাতায় পাতায় আলোর চিত্রকলা, ঢেউয়ের তালে তালে অনুপম কথা বলা। আমার এই দেশ কত সুন্দর, আমার এই দেশ কি যে মনোহর, পাখির গানে গানে আসে ভোর, আজানের সুরে সুরে আসে ভোর, পাতায় পাতায় আলোর চিত্রকলা, ঢেউয়ের তালে তালে অনুপম কথা বলা। আমার এই দেশ কত সুন্দর, আমার এই দেশ কি যে মনোহর, মাঠের পরে সবুজ সবুজ মাঠ, চোখ জোড়ানো কাউনে ধান পাট, মাঠের পরে সবুজ সবুজ মাঠ, চোখ জোড়ানো কাউনে ধান পাট, সারে বাঁধা গ্রামগুলোতে সবুজ ভার, আমার এই দেশ কত সুন্দর, আমার এই দেশ কি যে মনোহর, পাখির গানে গানে আসে ভোর, আজানের সুরে সুরে আসে ভোর, পাতায় পাতায় আলোর
আমার এই দেশ কত সুন্দর, আমার এই দেশ কি যে মনোহর। বাঁকা নদী চলছে ভাটির টানে, তার মাঝের সুরে কত রকম গানে। বাঁকা নদী চলছে ভাটির টানে, মাঝের সুরে কত রকম গানে। আকাশ ভরা নীল মাখানো নেই কেড়ে অন্তর। আমার এই দেশ কত সুন্দর, আমার এই দেশ কি যে মনোহর। পাখির গানে গানে আসে ভোর, আজানের সুরে সুরে আসে ভোর। পাতায় পাতায় আলোর চিত্রকলা, ঢেউয়ের তালে তালে অনুপম কথা বলা। আমার এই দেশ কত সুন্দর, আমার এই দেশ কি যে মনোহর। দোয়েল কোয়েল শ্যামা ঘুঘু, হাজার পাখির সুর। এই দেশ আমার চোখ জোড়ানো, আহা কি সুমধুর। নদীর তীরে বাংলা সারে সারে, তার পারে বসত আমার বাড়ি। নদীর তীরে বাংলা সারে সারে, তার পারে বসত আমার বাড়ি। তার পারে মাঠ চলেছে ফসল নিরন্তর। আমার এই দেশ কত সুন্দর, আমার এই দেশ কি যে মনোহর। পাখির গানে গানে আসে ভোর, আজানের সুরে সুরে আসে ভোর। পাখির গানে গানে আসে ভোর, আজানের সুরে সুরে আসে ভোর। পাতায় পাতায় আলোর চিত্রকলা, ঢেউয়ের তালে তালে অনুপম কথা বলা। আমার এই দেশ কত সুন্দর, আমার এই দেশ কি যে মনোহর। আমার এই দেশ কত সুন্দর, আমার এই দেশ কি যে মনোহর। মাশাআল্লাহ। মারহাবা মারহাবা। আচ্ছা, তোমাদের কি জানা আছে যে কবি গোলাম মোহাম্মদের বাড়ি একটা নদীর তীরে ছিল? এই গানের মধ্যে সেটা আছে। সেটা কোন নদী? মধুমতি যে নদীটা, নাম শুনেছো তোমরা জি, নিঃসন্দেহে। শুনেছি। এই মধুমতি নদীর তীরেই ছিল তার বাড়ি। সেই বাড়ি, সেখানেই তার জন্ম, একেবারে তীরবর্তী। পরে নদী ভেঙে নিয়ে গেছে, সে বাড়িটা আর নেই। পরবর্তীতে তার বাবা মানে মাগুরা থেকে যে রাস্তাটা মোহাম্মদপুর ওনাদের বাড়ির পাশ দিয়ে গেছে, এখন যে বাড়িটা আছে ঠিক রাস্তার ধারে ওনার বাড়িটা এখন, কিন্তু আগে ছিল নদীর ধারে। সে বাড়িটা ভেঙে নিয়ে গেছে মানে নদীর স্রোত। এই মধুমতি নদী এর পরেই, কিন্তু মধুমতির পরে এসে ওনাদের এই মধুমতি পার হয়ে তারপরে এসে পদ্মা। হ্যাঁ, এটা গোলাম মোহাম্মদের মধুমতির তীরেই বড়। এবং মধুমতি নদীতে তিনি মানে সাঁতার কেটে, গোসল করে, লাফিয়ে ঝাঁপিয়ে বড় হয়েছে। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা স্যার, কবি গোলাম মোহাম্মদ সাধারণত কী নিয়ে স্বপ্ন দেখতেন, আর বিশেষ করে আমাদের মতো যে শিশুরা আছে তাদের বিষয়ে তার ভাবনা কেমন ছিল? আসলে কবি গোলাম মোহাম্মদ যে স্বপ্ন তার ছিল, দেশ, আমাদের দেশটা সুন্দর করার একটা স্বপ্ন ছিল। ছোটরা সুন্দরভাবে বেড়ে উঠে সেই পরিবেশ দেওয়া, ছোটরা যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে সেই পরিবেশ, মানে যারা বড় তারা যাতে তাদের জন্য সেই পরিবেশ
তৈরি করে দিতে পারেন, এইটা তার স্বপ্ন ছিল। তিনি সেটা চিন্তা করতেন সবসময় যে কিভাবে আমরা দেশটাকে সুন্দর করতে পারি, আমাদের শিশুরা সেইভাবে সুন্দরভাবে গড়ে উঠতে পারে, এটা তার স্বপ্ন ছিল। এবং যে দেশাত্মবোধক গানটা যে গাওয়া হলো, সেই ওর ভেতরেই অনেক কথা এসছে। এবং উনি আমাদের দেশের যে সমস্ত পাট ক্ষেত, ধান ক্ষেত, যে সমস্ত বিষয় আশয়গুলো, সে সমস্ত জিনিসগুলো তার লেখালেখির মধ্যে নিয়ে আসছেন। যেমন তিনি লিখছেন, পাট ক্ষেত দুলে যায় দারুগন দোলে, নতুন বাঁশের কুড়া নয়া মুখ খোলে, খালে বিলে নৌকায় চাষিদের গান, সারাদিন বৃষ্টিতে ভিজে তোলে ধান। কোন ডালে ভিজে যায় শালিকের ছানা, কোন ঘরে ভাঙা চাল কষ্টের হানা, আন্ধারে ঘিরে আসে আষাঢ়ের দেয়া, বনে বনে ফুটে তাই চামেলি ও কেয়া। যে মানে বর্ষাকালে যে শালিকের ছানারা কষ্ট পায়, সেটাও কিন্তু তিনি তার লেখার মধ্যে, মানে তিনি এটা বুঝতেন যে এরা কষ্ট পায় বর্ষা হলে, বেশি বর্ষা হলে যে সমস্ত, সে সমস্ত আষাঢ় মাসে ঘন অন্ধকার হয়ে আসে, সেই সময় আবার কিন্তু নানা ফুল ফুটে, সুন্দর চমৎকার ইয়ে ওঠে। এরপরে পাট ক্ষেত, বাঁশের বাঁশ যে আছে, বাঁশ চিনো তো, এই যে বাঁশের গোড়া থেকে একরকম মানে যে আরেকটা বাঁশ বের হয়, তারে ওই যশোর অঞ্চলে কুড়া বলে আর কি, হ্যাঁ, মানে আর একটা চারা বের হয়, সেই কথাটা তিনি নিয়ে আসছেন। নতুন বাঁশের কুড়া নয়া মুখ খোলে, মানে আরেকটা বাঁশ সে জন্ম নিচ্ছে। এই তারপরে সে ফুল, যেমন যেমন তিলের ফুল, তিল একরকম আছে না, ওই যে অনেক সময় বিস্কিট টিস্কিটি দেয়া থাকে কালো ফোটা ফোটা তিল, সেটা নিয়ে লিখছেন, পুবের মাঠে ফুটলো তিলের ফুল, মৌমাছিরা তাই হলো মশগুল, গুনগুনিয়ে বেড়ায় উড়ে উড়ে, এ ফুল ও ফুল কেবল ঘুরে ঘুরে, নেই ক্লান্তি হয় না যেন ভুল, মাঠ ভরে ওই শুভ্র তিলের ফুল। হ্যাঁ, মাঠ ভরে আছে শুভ্র তিলের ফুল। এই যে তার যে বর্ণনা, তার যে এর মধ্যে কিন্তু শান্তির একটা ব্যাপার আছে, শান্তির একটা ছোঁয়া আছে, যেন এটা আমাদের ছেলেমেয়েরা এরকম শান্তশিষ্টভাবে দেখতে পারে। যেন দেশে মানে আমরা এখন শুনি না যে অমুক দেশে যুদ্ধ হচ্ছে, অমুক দেশে এই হচ্ছে, মানে অমুকের শিশুরা, আমরা ফিলিস্তিনি শিশুদের কথা তো জানি নাকি, সেখানে ফিলিস্তিনি শিশুদের উপরে কত রকম মানে অত্যাচার, নির্যাতন, উনি ফিলিস্তিনি শিশুদের নিয়েও লিখেছেন আর কি। হ্যাঁ, সেই যে মানে জিনিসগুলো সেখানে, সেসব কষ্ট আসলে তার ভেতরে কাজ করত। তো সেই জিনিসগুলো তিনি চাইছিলেন এমন একটা পৃথিবী, যে পৃথিবীতে মানে কোনো অন্যায় থাকবে না, কোনো গন্ডগোল থাকবে না, কোনো ঝগড়া বিবাদ থাকবে না, সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে, এমন একটা আমাদের দেশ সহ সারা পৃথিবী তিনি চেয়েছিলেন। জি, ধন্যবাদ স্যার। আচ্ছা ইজাফা, আমি তো জানি তুমি অনেক সুন্দর কবিতা আবৃত্তিও করতে পারো, তাহলে একটু কবিতা আবৃত্তি করে শোনাও। আচ্ছা ঠিক আছে, এখন আমি হচ্ছে যে কবিতাটি আবৃত্তি করছি, এটি হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ সফরে যে হৃদয় বিদারক ঘটনা নিয়ে হচ্ছে আমাদের কবি গোলাম মুহাম্মদ লিখেছিলেন। তো এ পর্যায়ে আমি সেই কবিতাটি আবৃত্তি করছি। মহান মানবতার মুক্তির দূত রাহমাতুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ সফরের হৃদয় বিদারক ঘটনা নিয়ে কবি গোলাম মুহাম্মদ রচিত রক্তের আলিঙ্গন কবিতাটি। শোণিত প্রবাহে ভরেছে নবীর গা, ব্যথায় কাতর ছুতাই কেটেছে পা, ক্রোধের আগুন জ্বলে নাই তবু মনে, ক্ষমা করো প্রভু মিনতি সঙ্গোপনে। অন্ধ বোঝে না আলোকের কারুকাজ, দিন হলে তাই বেচারা ক্রুদ্ধ হয়। নিশাচর ভাবে সব হোক রাতময়, তবু সূর্য খোলে আলোকের ভাঁজ। তৃষিত ক্লান্ত মুহাম্মাদের ধৈর্য দীর্ঘতর, কষ্টে কাঁপেন তবু নাই অবসর। মুক্তির কথা মানুষের কানে দিতে, সহ্য করেন সব জ্বালা খুশি জিতে। পাথর আঘাত কিংবা তিরস্কার, রুখতে পারেনি দুর্বার গতি তার। আঙুরের বন তায়েফের প্রান্তর, রাখতে পারেনি রুদ্ধ তাদের ঘর। কণ্ঠে কণ্ঠে কালেমা উচ্চারণ, মুহাম্মাদের রক্তের আলিঙ্গন, মুহাম্মাদের রক্তের আলিঙ্গন।
ইজাফা সাইফা, তোমাদের গান শুনলাম, তোমরা তো ভালো গানই করো আমি এতক্ষণ শুনে যা বুঝলাম। তো এখন তোমরা দুজনে কোরাস একটি গান গাও শুনি। জি স্যার, আমরা চেষ্টা করছি। তো এখন আমরা যে গানটি পরিবেশন করছি, এই গানটি গোলাম মুহাম্মাদের এবং সুর শ্রোতা মুশিউর রহমান। ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি বল, ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি, কোন সে ব্যথায় আখি ছলছল, ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি বল, ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি, কোন সে ব্যথায় আখি ছলছল, ওরে শিউলি বেলি মধু পাপড়ি মেলি, ওরে জুই চামেলি বল কোথায় পেলি, ওরে শিউলি বেলি মধু পাপড়ি মেলি, ওরে জুই চামেলি বল কোথায় পেলি, কোথা পেলি ঘন্টলমন, ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি, কোন সে ব্যথায় আখি ছলছল, ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি বল, ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি, কোন সে ব্যথায় আখি ছলছল, ওরে শাপলা সাদা ওরে হাসির ভেলা, শাপলা সাদা ওরে হাসির ভেলা, কেন এত হেসে যাস তুই, হাসি ভরা মুখ তুই কোথা পেলি বল, ওই জাদুর চোখে ফুটে তারার বেলা, মিটি 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 মায়ার খেলা, ওই জাদুর চোখে ফুটে তারার বেলা, মিটি 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 মায়ার খেলা, নীল আকাশে ভরে কেন বল, ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি, কোন সে ব্যথায় আখি ছলছল, ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি বল, ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি, কোন সে ব্যথায় আখি ছলছল, কোন সে ব্যথায় আখি ছলছল, কোন সে ব্যথায় আখি ছলছল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার, স্যার। খুব সুন্দর হয়েছে। এখানে যে সূর্যমুখী রইলি ঝুঁকি, তোমরা সূর্যমুখী ফুল দেখেছো জি। কেমন ভাবে ফুটে থাকে, এরকম ভাবে থাকে, সেইটা বলছে যে সূর্যমুখী মনে হয় কষ্ট পেয়েছে, তার ব্যথায় তার চোখ ছলছল করছে। এটা গোলাম মোহাম্মদ এরকম ভাবেই সবকিছু দেখতেন, কিন্তু আমাদের চোখে পড়ে না। আমি নিজেও তো কবি, কিন্তু মানে গোলাম মোহাম্মদ যে চোখ দিয়ে দেখেন, যে চোখ দিয়ে দেখতেন, সেই চোখ আমাদের নেই, যার কারণে তিনি সূর্যমুখীর ওই মাথা, ওটা তো ওর জন্মগতভাবেই ওইভাবে ফুটে থাকে, কিন্তু কবি এখানে গোলাম মোহাম্মদ এখানে দেখছেন যে সূর্যমুখী ফুলটা যেন ব্যথায় কষ্টে নুয়ে পড়েছে, ঝুঁকে পড়েছে, তাই না? এই হচ্ছে যে কবির, যে বড় কবির যে মানে প্রকাশ, বড় কবির যে মনের ব্যাপারটা সে যে কায়দায় বুঝতে পারে, সেটা সে ওই কায়দায় প্রকাশ করে। এটা এইগুলোই হচ্ছে বড় কবিদের যে স্বভাব, বড় কবিদের মন আর কি। কিডস ক্রিয়েশন যে টিভি যে অনুষ্ঠানগুলো করছে আমাদের দেশের শিশুদের জন্য, আগামী ভবিষ্যৎ যারা, তাদের জন্য আমি মনে করি এটা চমৎকার উদ্যোগ তাদের। এতে আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ, আমাদের যে সন্তানরা, তারা চমৎকারভাবে গড়ে উঠবে। তারা জানতে পারবে যে আমাদের যারা অতীত মনীষী ছিলেন, যারা বড় বড় কবি সাহিত্যিক ছিলেন,
তারা আমাদের জন্য কি করেছেন, এখনকার শিশুরা সেই কথাগুলো জানতে পারবেন। এইটাই কিডস ক্রিয়েশন আমাদের সামনে আমাদের শিশুদের মাধ্যমে তুলে ধরছে। এই জন্য কিডস ক্রিয়েশনকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আজকের এই যে অনুষ্ঠান ইজাফা উপস্থাপন করলো, আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে তার উপস্থাপনা। সে নিজে উপস্থাপক হিসাবে তো তার কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, সাথে সাথে সে চমৎকার গান গেয়েছে, এরপরে সে কবিতা আবৃত্তি করেছে। আসলে আমি এরা অনেক ছোট, বয়স অনেক কম, কিন্তু এরা যে এই জায়গায় আসতে পেরেছে, এই জায়গায় আমাদের ছোটবেলায় আমরা তো কল্পনাও করতে পারি না। এখনো তো আসলে আমাদের ঠিক ওইভাবে কথা বলতে পারি না, ওরা এই বয়সে যে এ করছে। এই জন্য দুইজনকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তো প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আমাদের বিদায়ের পালা। স্যার, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিডস ক্রিয়েশন আমাকে ডাকার জন্য এই অনুষ্ঠানে, এবং তোমরা যারা গান গাইলে, আবৃত্তি করলে, আমার খুব ভালো লেগেছে। মানে তোমাদেরকেও ধন্যবাদ যে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনার মূল্যবান সময়টি আমাদের সঙ্গে ব্যয় করেছেন, এর জন্য আপনাকে আবার জানাই। তোমাদেরকেও ধন্যবাদ, কর্তৃপক্ষকেও ধন্যবাদ, এবং সাইফাকেও ধন্যবাদ আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আমাদেরকে চমৎকার গান উপহার দেওয়ার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করব উপস্থাপনা করার জন্য। ধন্যবাদ। আমরা এখন বিদায় নিয়ে নিব, তবে তার আগে ছোট্ট বন্ধুদেরকে বলতে চাই, এসো আমরা সবাই কবি গোলাম মোহাম্মদের মতো স্বপ্ন দেখি, স্বপ্ন বুনি এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। সুরভি কোথায় পেলি বল, ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি, কোন সে ব্যথায় আখি ছলছল, ওরে নিশিগন্ধা এ মধুমন্দা, সুরভি কোথায় পেলি বল, ওরে সূর্য। For more updates